ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ যে পাঠটা শুরু করাবো সেটা হচ্ছে বায়ুর কাজ। বায়ুর কাজের মধ্যে কী আছে? ক্ষয় আছে, অপসারণ আছে আর সঞ্চয় আছে। এই তিনটে দ্বারা যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোই আজকে ভালোভাবে ডিসকাস করব। আচ্ছা, এরপরে বায়ুর কাজ কোথায় ভালোভাবে দেখা যায়? যেটা মরু অঞ্চল বা অর্ধমেরু অঞ্চল বা উপকূলবর্তী অঞ্চল, সেখানেই বায়ুর কাজ ঠিকঠাকভাবে বোঝা যায়। বাকি জায়গায় বায়ুর কাজ হলেও তার তেমন কোনো উপস্থিতি আমাদের চোখে পড়ে না। আচ্ছা, এবার আলোচনা করব যে মরু অঞ্চলে বায়ুর কাজ সবথেকে বেশি প্রাধান্য কেন পায়। যেমন ধরো, মরু অঞ্চলে কি? মরু অঞ্চলে পাহাড় পর্বত গাছপালা তেমন কিছু থাকে না। পাহাড় পর্বত গাছপালা তেমন কিছু না থাকার জন্য বায়ু খুব সহজেই প্রবাহিত হতে পারে। তো বায়ুকে বাধা দেওয়ার মতো গাছপালা পর্বত কিছু নেই, তো বায়ু প্রবল বেগে প্রবাহিত হচ্ছে আর নিজের কাজ করতে পারছে। 2 নম্বর কারণ, এখানে আর্দ্রতা, বৃষ্টিপাত গাছপালা এসব কোনো কিছু না থাকার জন্য যে ভূমি আছে সেটা দৃঢ় আর সংঘবদ্ধ নয়। খুব সহজেই সেটা ক্ষয়ে যেতে পারে। সেটা ক্ষয়ে যেতে পারে। আর যদি যায় তো সেটা বালিতে বা চূর্ণ বিচূর্ণ মাটিতে পরিণত হবে। তখন বায়ু খুব তাড়াতাড়ি এর ওপর তার কাজ করতে পারবে। আর 3 নম্বর কারণটা হচ্ছে কি, মরুভূমিতে কি হয়? মরুভূমিতে শীত আর গ্রীষ্ম, তাছাড়া দিন আর রাত্রির মধ্যে তাপমাত্রার পার্থক্য যথেষ্ট বেশি হয়। এই তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ার জন্য কোনো কোনো শিলায় সংকোচন আর প্রসারণ সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এই সংকোচন আর প্রসারণ তাড়াতাড়ি হচ্ছে কেন? সকালবেলায় খুব গরম, রাত্রিবেলায় খুব ঠান্ডা। এই যে তাপমাত্রার এতটা পার্থক্য, সেটা হওয়ার জন্য কোনো শিলায় দিন রাত্রির তাপমাত্রা পার্থক্য হওয়ার জন্য কোনো শিলার মধ্যে সংকোচন প্রসারণ খুব দ্রুত হচ্ছে। এর ফলে যান্ত্রিক বিচূর্ণী ভবনের ফলে ওই শিলাটা সহজেই ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ ও শিথিল হয়ে যাচ্ছে। শিথিল হয়ে বালিতে পরিণত হচ্ছে। তো এর ওপর বায়ুর ক্ষয় কাজ খুব তাড়াতাড়ি হতে পারে। তো এই তিনটেই হচ্ছে কারণ, এর জন্য মরুভূমিতে বায়ুর ক্ষয় কাজের প্রভাব খুব বেশি করে লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন দেখা যায়। দেখো, সমুদ্র উপকূলে যে জলবায়ু সেটা কেমন ধরনের হয়ে থাকে? সেটা সাধারণত সমভাবাপন্ন হয়ে থাকে। এবার এইখানে যে জলবায়ু নয়, এই অবিরত ধেয়ে আসা যে সমুদ্র তরঙ্গ, সেটা বেলাভূমিতে বালুকা বা বালি সঞ্চয় করে থাকে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিশাল যে উন্মুক্ত প্রান্তর, সেখানে অবাধ বায়ু প্রবাহ হয়ে ঢালু কোনো বেলাভূমি আছে। এই ঢালু বেলাভূমির পেছনে একটা ঢিবির মতো বালিয়াড়ি সৃষ্টি করতে পারে বায়ু, যেটা আমরা পশ্চিমবঙ্গে যে দীঘা উপকূল, সেখানে গেলে এরকম বালিয়াড়ি দেখতে পাই। তো উপকূল অঞ্চলে বায়ুর কাজ বা বালিয়াড়ি সৃষ্টি কেন হয়? কারণ সেখানে যে উন্মুক্ত প্রান্তরে অবাধ বায়ু প্রবাহ হতে পারে। এখানেও বায়ুকে বাধা দেওয়ার মতো কোনো কিছু নেই। তো অবাধ বায়ু প্রবাহ হওয়ার জন্য সেখানে বালিয়াড়ি সৃষ্টি হয়। সেটা বেসিক্যালি তৈরি হয় ঢালু বেলাভূমির পেছন দিকে। এরকম বালিয়াড়ি আমরা দেখতে পাই, যেটা ঢিবির মতো দেখতে হয়। আচ্ছা, এবার আমি আলোচনা করব যে বালি কাকে বলে। বালি হচ্ছে প্রধানত এক ধরনের অজৈব পদার্থ বা অজৈব শিলাজাত পদার্থ, যার ব্যাস 0.02 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারের মতো। তো এই বালি কিভাবে সৃষ্টি হচ্ছে? ধরো, মরুভূমিতে কোনো পাথর রয়েছে বা শিলাখণ্ড রয়েছে, সেগুলো একটার সাথে আরেকটা ধাক্কা খেতে খেতে পরস্পরের সাথে ঠোকাঠুকি লাগছে। এই ঠোকাঠুকি লাগতে লাগতে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে একটা টাইমে তারা ছোট ছোট গোলাকৃতি বালিকণায় পরিণত হচ্ছে। এইটা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো এই প্রক্রিয়া মরুভূমিতে কী করে? বড় বড় পাথরগুলিকে ছোট ছোট বালিকণায় পরিণত করে। মরুভূমি ছাড়াও যদি সমুদ্র উপকূল হয় বা নদী মোহনায়, সেখানে তো আমরা বালি দেখতে পাই। এরপরে বায়ুর কাজগুলো আলোচনা করছি। যেমন ক্ষয় আছে, অপসারণ আছে, সঞ্চয় পদ্ধতি আছে, এবং এর ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আলোচনা করছি। তো বায়ুর ক্ষয় কাজের পদ্ধতি আর বিবরণ কী কী আছে? বায়ু কত টাইপে ক্ষয় করে বা কত প্রকারে ক্ষয়কার্য করে? বায়ু প্রধানত 3ভাবে ক্ষয় করতে পারে। প্রথমটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। অবঘর্ষ পদ্ধতি কী? কীভাবে হচ্ছে এই অবঘর্ষ পদ্ধতি? ধরো, যখন কোনো বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহের সাথে যে ভাসমান বালি, ছোট ছোট পাথরখণ্ড বা শক্ত কোয়ার্টজ কণা, এই প্রভৃতির সঙ্গে ঘর্ষণ হচ্ছে কোনো কোমল শিলাস্তর। কোমল শিলাস্তরে যখন ঘর্ষণ হয়, তখন কোমল শিলাস্তর ক্ষয় পেতে পেতে সেটা
আঁচড়ের মতো ছোট ছোট দাগ বা ছোট ছোট গর্ত সৃষ্টি করছে। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অবঘর্ষণ। তারপরটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ একটু আগেই বললাম, মরুভূমিতে কোনো প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই প্রবল বায়ু প্রবাহের জন্য ছোটো বড়ো যে পাথরগুলো আছে একটা আরেকটার সাথে ঠোকাঠুকি লাগছে, ঠোকাঠুকি লেগে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে বড় বড় পাথর থেকে ছোট ছোট বালিকণায় পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘর্ষণ প্রক্রিয়া। সাধারণত এটা মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়। তার নম্বরে হচ্ছে অপসারণ। অপসারণ হচ্ছে কি, প্রবল বায়ু প্রবাহ হচ্ছে, এর ফলে মরুভূমির যে শিথিল বালির রাশি সেটা এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হচ্ছে, এটাই হচ্ছে অপসারণ। আশা করি তিনটি ক্ষয় কাজ বায়ুর বুঝতে পেরেছ। তারপরে আসছে কি, বায়ুর ক্ষয় কাজের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। প্রথমটা হচ্ছে অপসারণ গর্ত। অপসারণ গর্ত ইংলিশে বলে ডিফ্লেকশন হলো। তো অপসারণ গর্ত কীভাবে হচ্ছে, যেমন ধরো মরু অঞ্চলে বায়ু যখন খুব বেগে প্রবাহিত হওয়ার জন্য কোনো স্থানে প্রচুর পরিমাণ বালি হয়তো আছে, সেই বালিগুলো অপসারিত হচ্ছে। সেই বালিগুলো অপসারণ ক্ষয়ের মাধ্যমে অন্যত্র চলে গিয়ে যে অংশে বাড়িটা ছিল সেটা অন্য জায়গায় চলে গেল। তো সেই অংশটায় যেখানে আগে বাড়িটা ছিল সেখানে একটা বিস্তীর্ণ ক্ষয়ের মাধ্যমে সেখানে একটা গর্ত টাইপের সৃষ্টি হচ্ছে, বা বিস্তীর্ণ অবনত ভূভাগের সৃষ্টি হচ্ছে। এটা কি বলা হচ্ছে অপসারণ গর্ত। মানে মনে করো বালিটা, যেখানে বালি ছিল, বালিটা প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার জন্য ওই বালিটা অন্য জায়গায় অপসারিত হলো, যেখানে বালিটা ছিল সেখানে একটা গর্তের সৃষ্টি হলো, অবনত গর্তের সৃষ্টি হলো। সেইটা কি বলা হচ্ছে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা একটু আগে বললাম অবকর্ষ পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে কি অপসারণ পদ্ধতি, আর এর ফলে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অপসারণ গর্ত। আশা করি বুঝতে পেরেছো। তো অপসারণ গর্তগুলি থর মরুভূমিতে, এই অপসারণ গর্তগুলির নাম ধান্দ বলে। এই গর্তগুলিকে থর মরুভূমিতে ধান্দ বলে। আর মিশরের পশ্চিমে কাতারা, সেখানে পৃথিবীর সব থেকে বড় বড় অপসারণ গর্তগুলি অবস্থিত। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসতে পারে। একটু আগেই বললাম যে এই অপসারণ গর্তগুলিকে থর মরুভূমিতে বলা হয় ধান্দ। নামটা মনে রাখবে, ধান্দ বলা হয় এই অপসারণ গর্তগুলিকে থর মরুভূমিতে। এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসার চান্স বেশি পরিমাণে রয়েছে। তারপরে আসছি গৌড় হচ্ছে কি, এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, এই বায়ুর গতিপথে ধরো কোনো কঠিন আর কোমল শিলা আছে, কোনো বৃহৎ শিলাখণ্ড যদি অনুভূমিকভাবে অবস্থান করে, তাহলে এর নিচের দিকে যে কোমল অংশটা আছে, এই নিচের দিকের যে কোমল অংশ সেটা বায়ুর ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে নিচের অংশটা সরু হয়ে যাচ্ছে। এবার উপরের অংশটা সেটা তৈরি হয়েছে কঠিন শিলায়, তো সেইটা ক্ষয় অতটা হচ্ছে না যতটা নিচেরটা ক্ষয় হচ্ছে। এবার উপরের অংশটা বিরাট আয়তন, সেটা ক্ষয় হচ্ছে না, সেটা দেখতে ব্যাঙের ছাতার মতো লাগে, আর নিচের অংশটা ক্ষয় পেয়ে শুরু হয়ে যাচ্ছে। তো এই ধরনের কোনো শিলাখণ্ডকেই বলা হয় গৌড়। আফ্রিকার সাহারা মরুভূমিতে গৌড় দেখা যায়। এছাড়া এশিয়ার ইরান মরুভূমিতেও গৌড় আকৃতির ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এরপরে আলোচনা করব জিউগেন হচ্ছে কি, এটা মরুভূমিতেও দেখা যায় বা মরুপ্রায় অঞ্চলে দেখা যাচ্ছে জিউগেন। তো এখানে কি হয়, ধরো ওপরে এই জিউগেনের ওপরে কোনো কঠিন শিলা রয়েছে, ওপরের স্তরে রয়েছে কঠিন শিলা আর নিচের স্তরে রয়েছে কোমল শিলা। ওপরের স্তরে কঠিন শিলা, নিচের স্তরে কোমল শিলা রয়েছে, আর এগুলো অবস্থান করছে পর্যায়ক্রমে অনুভূমিকভাবে এগুলো অবস্থিত রয়েছে। এর ফলে কি হয়, অবকর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কাজ হচ্ছে। অবকর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কাজের ফলে যেটা কঠিন শিলা দিয়ে গঠিত সেটার ক্ষয় কম হওয়ার জন্য সেটা একটু চ্যাপ্টা হয়ে আর প্রায় সমতল চূড়া বিশিষ্ট একটি ভূমিরূপ হিসাবে বা সমতল চূড়া বিশিষ্ট একটি টিলা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। এর পাশে যেটা কোমল শিলা দিয়ে তৈরি হয়েছে তাতে ক্ষয় অবশ্যই বেশি হবে। তো সেটাই যখন ক্ষয় বেশি হচ্ছে, যেটা কোমল শিলা দিয়ে তৈরি, সেটাই যখন ক্ষয় বেশি হচ্ছে সেটা আরও দেবে যাচ্ছে বা সেটা আরও নিচে নেমে যাচ্ছে। তো কোমল শিলায় ক্ষয় বেশি হলে সেটা আরও বেশি ফাটল বা মানে কোমল শিলা যেখান দিয়ে তৈরি হয়েছে কোমল শিলায় ক্ষয় বেশি হবে, তাহলে সেটা আরও বেশি নিচের দিকে নেমে যাবে। সেটা এই ফাটল বরাবর বা খাদ বরাবর আরও নিচের দিকে নেবে একটা গহ্বর টাইপের সৃষ্টি করছে। এই রকম দুটো গহ্বর বা খাতের মাঝে যেটা চ্যাপ্টা
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেটা বেসিক্যালি তৈরি হয়েছে কঠিন শিলা দিয়ে, সেটা চ্যাপ্টা আর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কঠিন শিলা দিয়ে তৈরি হয়েছে, তাই তার ক্ষয়টা কম হয়েছে। আর তার পাশে যেটা রয়েছে কোমল শিলা দিয়ে তৈরি, সেই কোমল শিলায় ক্ষয় বেশি হবে, তাই জন্য সেটা গহ্বর সৃষ্টি করবে। এইভাবে যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চ্যাপ্টা টাইপের কঠিন শিলা দিয়ে তৈরি হয়েছে, সেই ভূমিরূপটাকে বলা হচ্ছে কি জিউগেন। তার মানে যেটা কঠিন শিলা দিয়ে তৈরি হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, টিলার মতো দেখতে, সেটাকেই বলা হয় জিউগেন। তো উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি অঞ্চলে এই ধরনের জিউগেন দেখতে পাওয়া যায়। আশা করি জিউগেন কাকে বলে বুঝতে পেরেছো, বইয়ের সাথে ছবিটা মিলিয়ে নেবে আমি যেটা পড়ালাম সেটার সাথে। এরপর হচ্ছে ইয়ারদাংও মরুভূমিতেই দেখা যাচ্ছে। তো সেখানে কি হচ্ছে, সেখানে কঠিন আর কোমল শিলা, এইখানে এগুলো লম্বভাবে অবস্থান করছে। জিউগেনে এটা অবস্থান করছিল অনুভূমিকভাবে, কিন্তু ইয়ারদাং যখন তৈরি হচ্ছে তখন মরুভূমিতে কঠিন শিলা আর কোমল শিলা স্তরগুলি পাশাপাশি লম্বভাবে অবস্থান করার জন্য কি হচ্ছে, দীর্ঘকাল ধরে অবঘর্ষ প্রক্রিয়ায় যেগুলো কোমল শিলাস্তর সেগুলো বেশি দ্রুত ক্ষয় পেয়ে সেগুলো গহ্বর বা সুড়ঙ্গের মতো আকার সৃষ্টি করছে, আর কঠিন শিলাস্তরগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, মূর্তির মতো শৈলশিরার মতো দাঁড়িয়ে থাকে। তো এই ধরনের ভূমিরূপ, সেটাকে ইয়ারদাং বলা হয়েছে। ইয়ারদাংয়ের উচ্চতা মোটামুটি 6 মিটার পর্যন্ত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে সৌদি আরবে যে মরুভূমি অঞ্চলে, সেখানে ইয়ারদাং দেখতে পাওয়া যায়। তারপরে আসছে ইনসেলবার্জ মরুভূমি যে শুষ্ক অঞ্চলে, যেখানে বায়ু প্রবাহ ও অস্থায়ী জলধারা, এগুলোকে ওয়াদি বলা হয়। এর মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় এইসব জায়গায় প্রত্যেক জায়গায় কঠিন শিলায় গঠিত যে অনুচ্চ কোনো ক্ষয়ীভূত যদি পাহাড় থাকে, ক্ষয়ীভূত পাহাড়, সেটা টিলার আকারে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সমস্ত যে অনুচ্চ টিলা বা অনুচ্চ পাহাড়, সেগুলোকে ইনসেলবার্জ বলা হচ্ছে। তো ইনসেলবার্জ হচ্ছে কি কঠিন শিলায় গঠিত কিছু অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড়, যেগুলো টিলার আকারে দাঁড়িয়ে থাকে, এগুলোই হচ্ছে ইনসেলবার্জ। এই ইনসেলবার্জ কী হচ্ছে, বহু দিন ধরে এইসব ইনসেলবার্জ ক্ষয় পেয়ে সেটা টিলার মতো পাহাড়ের রূপ নিয়েছে। এদের উচ্চতা কম হয় আর এই পর্বতগাত্রের ঢাল খুবই বেশি হয়, পর্বতগাত্র মসৃণ হয়, তার সাথে সাথে এগুলো দেখতে গোলাকার টাইপের হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকায় যে কালাহারি মরুভূমি আছে, সেখানে অনেক ইনসেলবার্জ দেখা যায়। তো তোমরা যদি কেউ এই ইনসেলবার্জ সামনাসামনি দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে আসে বায়ুর বহন কাজের পদ্ধতি ও বিবরণ। এইগুলো ছিল ক্ষয় কাজ, এবার বায়ুর বহন কাজ শুরু করছি। তো বহন প্রক্রিয়া বা বহন কাজ 3টি ভাবে হয়। প্রথমটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, 2 নম্বরটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, 3 নম্বরটা হচ্ছে গড়ানো প্রক্রিয়া। তো ভাসমান প্রক্রিয়া হচ্ছে কি, যখন মরুভূমিতে প্রবল বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহে ধূলিকণা প্রভৃতি কী হয়, বায়ুতে ভাসমান অবস্থায় একটা স্থান থেকে আরেকটা জায়গায় যায়, এটাকে বলা হয় বায়ুর ভাসমান প্রক্রিয়া। তারপর হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া যেগুলো একটু বড় ধরনের বা একটু ভারী ধরনের শিলাখণ্ড, সেগুলো কী হয়, বায়ু প্রবাহের সঙ্গে বায়ু প্রবাহ হতে হতে ভূমিতে ঠোক্কর খেতে সেটা এগিয়ে যায়, এটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। তো বড় পাথরখণ্ড যেগুলো আছে, সেগুলো ধাক্কা খাওয়ার পরে কিছুটা লাফিয়ে আরেকটু দূর এগিয়ে গেল, আবার ধাক্কা খাবে, আবার কিছুটা লাফিয়ে একটু দূর এগিয়ে যাবে, এটাই হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। তারপর হচ্ছে গড়ানো প্রক্রিয়া কি, গড়ানো প্রক্রিয়া যেগুলো একটু বড় বালিকণা আছে বা পাথরখণ্ড, সেগুলো একটু ভারী, সেইগুলো কী হয়, বায়ুতে ভেসে থাকতে না পারার জন্য প্রবল যে বায়ু প্রবাহের টানে, সেগুলো ভূমির সাথে গড়িয়ে এক স্থান থেকে আরেকটা জায়গায় যায়, এটাই হচ্ছে গড়ানো প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে আসছে সঞ্চয় প্রক্রিয়ার মধ্যে কী আছে, সঞ্চয় প্রক্রিয়া কেমন হচ্ছে, যেমন ধরো মরু অঞ্চলে কোনো বড় শিলাখণ্ড বা ক্যাকটাস জাতীয় গাছ, সেইগুলো বায়ুবাহিত যে বালি আছে, সেগুলো যেতে কোথাও হয়তো বাধা পেয়ে সেটা সঞ্চিত হলো, এটাই হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া। এই সঞ্চয় প্রক্রিয়া 3টে ভাবে হয়। প্রথমটা হচ্ছে থিতানো প্রক্রিয়া কী আছে, যেমন বায়ুবাহিত যে বালি আছে সেইগুলো দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে সেটা থিতে যাচ্ছে, সেটাকে বলে থিতানো প্রক্রিয়া। উববেলন প্রক্রিয়া হচ্ছে কি, বালিকণা যে গড়াতে বা লাফিয়ে দূরে গিয়ে সঞ্চিত হলে তখন তাকে উবলেপন প্রক্রিয়া বলে।
তো এটা কখন হচ্ছে? গড়াতে গড়াতে বা লাফাতে লাফাতে কোথাও হয়তো সঞ্চিত হলো, তখন তাকে উপলেপন প্রক্রিয়া বলা হচ্ছে। তারপর হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া। অধিগ্রহণ প্রক্রিয়া হচ্ছে কি? যেমন ধরো অসমতল ভূপৃষ্ঠে বালি হয়তো আটকে গিয়ে সঞ্চিত হলে তখন তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলা হয়। এরপর আলোচনা করছি যে বায়ু সঞ্চয় কাজের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। প্রথমটা হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ি কী জিনিস? উঁচু বা কোনো বিস্তীর্ণ স্থানে উঁচু আর দীর্ঘ বালি স্তূপ, তাকে বালিয়াড়ি বলে। তো মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। দীঘা বালিয়াড়ি হচ্ছে এর একটা উদাহরণ। আকৃতি অনুসারে বালিয়াড়িকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে তির্যক বালিয়াড়ি, বা এটাকে বারখানও বলা হয়। আচ্ছা, বারখান। বারখান বারখান একটা তুর্কি শব্দ। এটার মানে হচ্ছে কিরগিজ স্টেপস অঞ্চলে বালিয়াড়ি। তো বারখান কথাটার মানে হচ্ছে কিরগিজ স্টেপস অঞ্চলে বালিয়াড়ি। এটাই হচ্ছে বারখানের আক্ষরিক অর্থ। বারখান একটা তুর্কি শব্দ। এই বারখান কাকে বলছে? বারখান, ধরো উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের পথে যে আড়াআড়িভাবে যদি কোনো গঠিত বালিয়াড়ি স্তূপ থাকে, তখন তাকে বারখান বলে। তো বারখান হচ্ছে উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের পথে আড়াআড়িভাবে গঠিত যে বালি স্তূপ বা বালিয়াড়ি আছে, তাকেই বারখান বলা হয়। বারখানের কিছু বৈশিষ্ট্য কী কী হয়? যেমন বারখানের সামনের দিকটা উত্তল হয় আর পেছনের দিকটা অবতল আকৃতির হয়। উচ্চতা সাধারণত বারখানে 15 মিটার হয়। এই উচ্চতা সাধারণত 15 মিটার মতো হয়। প্রস্থ 40 থেকে 70 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর বারখানের দুই প্রান্তে যে অর্ধচন্দ্রাকারে দুটো শিং বা শিরা অবস্থান করে। বারখানের দু প্রান্তে অর্ধচন্দ্রাকার টাইপের দুটো শিংয়ের মতো অবস্থান করে। আর যেসব মরু অঞ্চলে কি বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিকে বায়ু প্রবাহিত হয়, সেইখানেই বারখান সৃষ্টি হয়। তাহলে বারখান সৃষ্টি হওয়ার কন্ডিশন হচ্ছে কি? কোনো মরু অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বায়ু প্রবাহিত হতে হবে, তবেই বারখান তৈরি হবে। তো বারখান কি বললাম? বারখান সৃষ্টি হওয়ার জন্য কোনো মরুভূমি অঞ্চলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বায়ু প্রবাহিত হতে হবে, তবেই বারখানের সৃষ্টি হবে। এবার কোনো উষ্ণ অঞ্চলে, কোনো উষ্ণ মরু অঞ্চল, সেখানে অনেক বারখান দেখতে পাওয়া যায়। আর আরও দু ধরনের তির্যক বালিয়াড়িও দেখা যায়। একটা হচ্ছে আকলে। আকলে কী জিনিস? আকলে হচ্ছে যদি একই দিকে প্রবাহিত মানে কোনো জায়গায় একই দিকে প্রবাহিত হচ্ছে এমন বায়ু প্রবাহ যার গতিবেগ বিভিন্ন। এরকম বায়ু প্রবাহের দ্বারা গঠিত যে আঁকাবাঁকা ও সারিবদ্ধ শৈলশিরা, সেটাকেই বলা হচ্ছে কি? আকলে। আকলে সৃষ্টি হওয়ার জন্য একই দিকে বায়ু প্রবাহিত হতে হবে, কিন্তু এই বায়ু প্রবাহের বেগ বিভিন্ন হবে। তখন এই বায়ু প্রবাহ দ্বারা গঠিত আঁকাবাঁকা ও সারিবদ্ধ শৈলশিরা, সেটাকেই বলা হচ্ছে আকলে। তারপর হচ্ছে রোডস হচ্ছে কি? পিরামিডের মতো তির্যক বালিয়াড়ি, তাকে রোডস বলা হয়। তারপর হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর সিফ বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কী? যেমন বায়ুর গতিপথের সাথে যে সমান্তরালভাবে যে সমস্ত বালি স্তূপ গঠিত হচ্ছে, সেইগুলো কি বলা হচ্ছে? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপর অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেটা সবথেকে লম্বা কিন্তু সংকীর্ণ, অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে লম্বা ও সংকীর্ণ বালিয়াড়িটিকে আমরা সিফ বালিয়াড়ি বলি। এই সিফ বালিয়াড়ি প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তারপরে আসছে লোহিত সমভূমি। লোহিত সমভূমি হচ্ছে বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটা উদাহরণ। লোহিত কথাটার একটা মানে আছে। লোহিত কথাটার মানে হচ্ছে স্থানচ্যুত বস্তু। এটা কিভাবে হচ্ছে? ধরো এমন কিছু অতি সূক্ষ্ম বালুকণা যার ব্যাস 0.05 মিলিমিটারের কম, সেইগুলো বায়ু দ্বারা প্রবাহিত হয়ে কোনো নিচু জায়গায় সঞ্চিত হলে তখন তাকে বলা হচ্ছে লোহিত সমভূমি। তো মরুভূমির বালি অপসারিত হয়ে পার্শ্ববর্তী কোনো কৃষি জমিতে গিয়ে পার্শ্ববর্তী কৃষি জমির উর্বরতাকে নষ্ট করে দিচ্ছে, এবং ধীরে ধীরে কৃষি জমিটাও মরুভূমিতে পরিণত হচ্ছে। এটার উদাহরণ হিসেবে বলা যায় যে মধ্য এশিয়ার যে গোবি মরুভূমি আছে, সেখানে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমি বায়ু বাহিত হয়ে সেটি বালি ও মাটি কণা সেটা ট্রান্সফার করে উত্তর চীনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হতে হতে সেই জায়গাটা লোহিত সমভূমি সৃষ্টি হয়েছে। পরের দিন এখানে এত দূরই বায়ুর ক্ষয়কাজের বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি, মানে এত দূরই ছিল বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন ভূমিরূপ। পরের দিন আমি বায়ু ও জলধারায় মিলিত কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব। তো আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তার সাথে তোমরা কোন জায়গা থেকে দেখছো, তোমার নাম কি, তোমার স্কুলের নাম, সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। আর ধীরে ধীরে আমি বাকি সাবজেক্টগুলোরও ক্লাস নিয়ে আনবো, যেমন ইংলিশ, বাংলা, ভৌত বিজ্ঞান,
জীবন বিজ্ঞান সব ক্লাসে ধীরে ধীরে নিয়ে আনবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালো থেকো সবাই।